শাশুড়ি আমার দারুণ রান্না করেছে। জামাই ষষ্ঠী খাচ্ছে ছেলে, রান্না খেয়ে নিয়েছে জামাই, কিন্তু শাশুড়িকে এখনো গিফট দেয়নি জামাই। আমাদের না বিয়ের পর এটা প্রথম জামাই ষষ্ঠী, তারই সকাল থেকে আয়োজন সব লেগেছিল। আর হ্যাঁ, এই দিনে নাকি জামাইরা ভীষণ স্পেশাল হয়, মানে বিশেষ করে শাশুড়িদের কাছে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আজকে সকাল থেকে রান্না বান্নার তোড়জোড় লেগেছে। জামাই ষষ্ঠীর পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি খুলে বলছি, তার আগে এদিকে রান্নাটা চাপিয়ে দিই, তারপর তোমাদেরকে বলছি। তো এখানে ঝিঙে আলু পোস্ত বানাবো। প্রীতম কোনোদিন ঝিঙে আলু পোস্ত খায়নি, কিন্তু আজকে আমি ওকে ট্রাই করাবো। প্রথম তো অনেক কিছুই ট্রাই করাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো তোমাদেরকেও রেসিপি শেয়ার করে দিই, এটা জানো যদিও বা, তবে আমি আজকে একটু আলাদাভাবে বানিয়েছি। তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়নটা বেশ ভাল লাগে। তো তারপরে ঝিঙেগুলো দেখো লম্বা লম্বা করে কেটেছি, আর আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছি, একদম 1 মিনিটের 2 মিনিটের মতো আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম। আর একটু কোনোবার হলুদ দিই না, বাট এবারে একটু হলুদ দিলাম। দেখো ঘটি বাড়িতে অ্যাকচুয়ালি ঘটি বাঙাল এখানে কথাটা তুলছি, উচিত না, বাট তাও বলছি, কারণ আমাদের ঘটি বাড়িতে নাকি দেখেছি হলুদ দেয় না পোস্ততে, কিন্তু বাঙাল বাড়িতে যারা পোস্ত খায় তারা নাকি দেখেছি একটু হলুদ দেয়। এমনকি আমি খেয়েওছি তাদের হাতের পোস্ত, কিন্তু আমি জানি না কেন না, আমার না সব ভাল লাগে তাদের হাতের রান্না, কিন্তু পোস্তটা না ঠিক হয় না, মানে ওই ঘটি বাড়িতে যেভাবে পোস্ত বানানো হয়, হয়তো একভাবে খেয়ে অভ্যস্ত, আমি বলতে পারবো না। তো দেখো এখানে ঝিঙে আলু সব কিছু কষিয়ে নিয়েছি, তার মধ্যে নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। লাস্টে নামানোর আগে পোস্তটা বেটে আমি জাস্ট দিয়ে দিয়েছি। আর বিয়ে বাড়ির মতো কালার লাগলে, মানে চাইলে হালকা উপর থেকে কাশ্মীরি রেড চিলি ছড়িয়ে দিও, দেখবে কালারটা দারুণ এসছে। আর উপর থেকে কাঁচা তেল তো মানে এটা তো বলার নেই, এটা দিতেই হবে। তো এত ভালো হয় খেতেই ঝিঙে পোস্ত, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। অনেকে এটা ঝুলঝুলেও খায়, অনেকে এটা গা মাখা মাখা করে খায়। আমি একদম মিডিয়ামভাবে নামিয়েছি, দেখতেই পাচ্ছ, না ঝুলঝুলে না গা মাখা মাখা। তো এইদিকে আমার ঝিঙে আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে। আর এর সাথে হবে হচ্ছে মাটন। হ্যাঁ, মাটন হবে, কারণ সেদিনকে না একটু বেশি করেই মাটন আনা হয়েছিল, তো কিছুটা মাটন তুলে রাখা হয়েছিল, তো সেটাই ভাবলাম আজকে করে দিই, যেহেতু স্পেশাল একটা ওকেশন চলছে সেই কারণে। এবার তোমাদেরকে বলি, মাটনটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি এভাবেই তাড়াতাড়ির মধ্যে মাটন বানাই, সেদ্ধ করে কষি, তাতে টেস্টটা খুব ভাল লাগে। তো এখানে একটা মশলাও বেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো জিরে ধনে, তারপরে আর কিছু দিয়েছিলাম না, আর কিছু দিইনি, এগুলোই বেটে নিচ্ছি। আর সামান্য তেজপাতা চিনি দিয়ে এখানে পেঁপেটা আর আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। আজকে না মাটনটা একদম পাতলা করে ঝোল করব, কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল মাটনের ঝোলটা, মানে একটা অমৃত বলে না, অমৃতর মতো লাগছিলো খেতে, কেন জানি না এত ভালো হয়েছিল আজকে দুটো রান্নাই। এবার তোমাদের সাথে আলুগুলো পেঁপেগুলো ভাজতে ভাজতে কিছু কথা বলি। জামাই ষষ্ঠীর ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, আমার মা ভীষণ সকালে, আমার বাবা ভীষণ সকালে, তো আমি একটা কথা সত্যি কথা বলছি, আমার মা বাবা প্রচণ্ড পরিমাণে আপ্যায়ন করতে বলো, অতিথি আপ্যায়ন বলো, A to Z খুবই ভালোবাসে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো তোমরা তো ভালো করেই জানো আমি অনেকটা দূরে থাকি আমার ফ্যামিলি থেকে, তো সেই কারণে সত্যি কথা বলতে আমরা তো যেতে পারবো না, প্রীতম তো যেতে পারবে না। আর তার থেকে বড় কথা, যেহেতু আমাদের এই রিচুয়ালসটা নেইও, এই জামাই ষষ্ঠীটা আমাদের আসলে নেই, তো সেই কারণে আমাদের হয়ও না। কিন্তু হ্যাঁ, এই জামাই ষষ্ঠীর দিন কিন্তু মানে ভালো মন্দ মা রান্না করে খাওয়ানো দাওয়ানো এই জিনিসগুলো হয় আমাদের বাড়িতে। খাওয়া দাওয়া যেমন দেখো, খাওয়া দাওয়া কোনো মানে একটা ওকেশন দরকার হয় না, খাওয়া দাওয়া যখন তখন করাই যায়, তো ওই আর কি মানে করা হয়। তো যেহেতু আমি দূরে আছি সেই কারণে তো আর হয়ে উঠলো না জিনিসটা, তো ভাবলাম তো আমি করে খাই দিই জামাইকে। তো ও বলছিল যে জামাই ষষ্ঠী, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি যদি দুর্গাপুরে থাকতাম, আমার মা মানে ইনভাইট করতো প্রীতমকে আমাকে, তারপরে আমরা মানে যেতাম, হয়তো খাওয়া দাওয়া হতো, এটা আমি মানে ড্যাম শিওর যে হতো এটা আমাদের। দেখো যতই রাগারাগি থাকুক, একটা টাইমের পর রাগারাগি সব কিছুই শেষ হয়ে যায় আমি মনে করি। তো এখানে দেখো মাংসটাও আমার কষা মানে ওইদিকে সেদ্ধ হতে দিয়েছে, আলু এগুলো তো মানে ভেজে আমি একটা সিটি দিয়ে দিয়েছি। দেখো একটুখানি ছেঁকে নিচ্ছি এটা জলটা, স্টুটা। আর এদিকে কী দিলাম তোমরা তো দেখতেই পেলে, ওই পেঁয়াজটা ভাজলাম, আদা রসুন বাটা দিলাম, তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো জিরে ধনের পেঁয়াজের, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এরপর এই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা কষিয়ে নেবো। আর চিকেনের যে স্টকটা আছে, মানে এই যে স্যুপটা যেটা,
ওইটা একটু একটু করে দিয়ে 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 ভালো করে আমি এটাকে গ্রেভি করে নেবো। এত ভালো খেতে হয়েছিল, আর টাইমটাও কম লাগে যেহেতু মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। অনেকে বলবে দিদি মাটনের ভেতরে মশলা টশলা এগুলো যায়, খুব ভালোভাবে যায়। যারা এইভাবে বানায় তারা তো খুব ভালো করে জানে এটা কত ভালো টেস্ট হয়। আমার তো খুব ভালো লাগে। তো নামানোর আগে একটু গরম মশলা বেটে দেবো, তো সেই কারণে এখানে দেখো এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি, লং কিন্তু আমি নিইনি। তো এখানে এলাচ আর দারচিনিটাকে একটুখানি বেটে নিচ্ছি। আর অর্কর ঝোলটা না এই ফাঁকে তুলে রাখবো, কারণ অর্ককে ঝাল দেবো না আজকে। তো এখানে অর্কর ঝোলটা তুলে রাখবো, তারপর আমি এখানে কাঁচা লঙ্কা একটু বেটে দেবো, কারণ আমাদের ঝোলটাতে তোমরা দেখতেই পেয়েছো তেমন কিছু একটু ঝাল দিইনি, কিন্তু ওই ফোড়নোর সময় একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝালও, তো বেশি লঙ্কা দিতে লাগবে না। তো সেই কারণে ভেবেছি এখানে একটুখানি গরম মশলাটার সাথে একটু কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আর এই বেটে মশলা মানে এই যে বাটা যে গরম মশলাটা লাস্টে দেবো না শিলে বেটে, এটার যে কী টেস্ট লাগে, মানে দেখো মশলার সময় কষানোর সময় যদি গরম মশলা দাও সেটার একটা আলাদা টেস্ট, কিন্তু লাস্টে ঝোলটা যখন নামাবে তার আগে এরকম যদি শিলে বেটে একটুখানি গরম মশলা দিতে পারো না, তো অসম্ভব লাগে টেস্ট। তো এখানে দেখো অর্ক ঝোল মাংস এগুলো তুলে রাখছি, মাংসটা না তুললেও চলবে, কেননা মাংস এখান থেকে তুলেই দেবো। মেন হচ্ছে ঝোলটা আমি তুলে রাখলাম ওর জন্য, আর মেটেগুলো তুলে রাখলাম। আজ না তোমাদের সাথে একটা মর্মান্তিক ঘটনাও শেয়ার করব, তো আমি একদম ফেস টু ফেসই শেয়ার করবো ব্যাপারটা, তো সেই কারণে আমি ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে বলতে পারো। তো একটুখানি তোমরা, আমি বলবো কোনো দিন বলি না, বাট এই ব্যাপারটা একটুখানি তোমরা শুনো, আমি এটুকু রিকোয়েস্ট করবো লাস্ট অবধি। তো এখানে দেখো স্নান টান করে এসে আমি একদম ভাত টাত বেড়ে রেডি করছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, তার কারণ বলছি। আমি যদি দুর্গাপুরে থাকতাম আমার মাই প্রীতমকে জামাই ষষ্ঠীটা খাওয়াতো, যদিও আমাদের জামাই ষষ্ঠী নেই, কিন্তু হ্যাঁ আমার মা খুব ভালোবাসে রান্না করে খাওয়াতে, এই করতে করতে, তো প্রীতমকেও খাওয়াতো, কিন্তু এটা নো ডাউট খাওয়াতোই যদি থাকতাম দুর্গাপুরে। তো যেহেতু নেই, তো ওই দায়িত্বটা আমিই করি এখন আপাতত, পরের বছর দেখা যাবে সেটা। আর ও যেগুলো পছন্দ করে সেগুলোই করেছি, বিশেষ কিছু করিনি। ও পোস্ত খেতে ভালোবাসে, পোস্ত করেছি আর মাটন করেছি, এই হলো আজকের মেনু। এই যে পোস্ত, আজকে প্রীতমকে ঝিঙে পোস্ত ট্রাই করাবো। চামচ লাগবে, যা এখানে ঝিঙে পোস্ত দিয়েছি, প্রীতমকে দেখো খেয়ে কেমন লাগে। আজকে একটু পোস্তটা আলাদা করে কেটেছি, কাটিংটা একটু আলাদা করেছি। আমার মা এই ভিডিও দেখে মনে হয় একটু মনে শান্তি পাবে, কেননা আমার মা ভীষণ এসব করতে ভালোবাসে। তো দেখো এখানে মাটনটা আমি ওকে বেড়ে, আর কালারটা যা এসেছিলো গো, দুর্দান্ত কালার এসেছিলো, আর খেতে আজকে সত্যি মাটনটা খুব ভালো হয়েছিল। মানে প্রীতম নিজেও বলছে যে মানে অসম্ভব লেভেলের টেস্ট হয়েছিল আজকে মাটনটা। বলে না মানে একটু ভালোবাসা দিয়ে, আসলে আমি তো আজকে পুরোপুরি শাশুড়ি হিসেবে রান্না করেছি, তো সেই হিসেবে মনে হয় ভালো হয়ে গেছে রান্নাগুলো। তবে হ্যাঁ এখানে খাবারের মধ্যে সেরকম বেশি কিছু করিনি, শুধু ঝিঙে পোস্ত আর মাংসটাই কেন করলাম বলি, কারণ প্রীতম পোস্ত খেতে খুব ভালোবাসে, আর মাংসের ঝোলের সাথে তো আর কিছু লাগে না, তো বেশি কিছু ঘিজিবিজি করিনি, ও যেগুলো পছন্দ করে সেগুলোই করে খাওয়ালাম। আর এদিকে দেখো একটু আলু মাখা ছিল, সেই মাখাটা দিলাম, মানে আলু সকালবেলায় আলু সেদ্ধ মুড়ি খাওয়া ছিল, সেই মাখা ছিল সেটাই দিলাম। কেমন রান্না হয়েছে? শাশুড়ি আমার দারুণ রান্না করেছে। দারুণ রান্না হয়েছে। এই যে জামাই ষষ্ঠী খাচ্ছে ছেলে, তাহলে শাশুড়ি মা রান্না পারে করতে? অবশ্যই। ঠিক আছে চলো খাও, আমিও খাই। প্রীতম কি কি খেত না সেটা বলছি আগে। প্রীতম খেত না হচ্ছে ঝিঙে, কচু, আর কি কি, লাউ, ডাঁটা, আর কি অনেক কিছু জিনিস আছে যেগুলো খেত না। আমাকে বলতো আমাকে তুই জীবন এগুলো খাওয়াতে পারবি না, খাওয়ালে আমি বমি করে করে মরে যাবো। আমি এখনো পর্যন্ত ওকে বমি করতে দেখলাম না। অর্করা তো খাওয়ার বিচার নেই, অর্ককে যা দিয়ে অর্ক খেয়ে নেয়। সব থেকে বড় বিচার হচ্ছে এই বড় ছেলেটার। তারপরেও বড় ব্যাপার হচ্ছে আমাকে নানা রকম বানিয়ে ওকে সবজি খাওয়াতে হয়, জানো তো। সবজির মধ্যেও একটা জিনিস চেনে, বাঁধাকপি, ফুলকপি, পটল, ভেন্ডি, তাই তো, আর কিছু চেনে না। তুমি যে জামাই ষষ্ঠী খেলে, শাশুড়ির গিফট কই? শাশুড়িকে একটা গিফট দিতে হয়, দাও। রাতের বেলায় শাশুড়িকে কিন্তু গিফট দিতে হয় জামাই ষষ্ঠী খেলে, সত্যি বলছি। আমি এখনো শাশুড়ির গিফট পাইনি, কি আর বলবো। আর রান্না খেয়ে নিজে জামাই, কিন্তু শাশুড়িকে এখনো গিফট দেয়নি জামাই। আমরা স্বামী স্ত্রী এই হবে এমনি করে হাত টাইম করে। হ্যাঁ
আমরা স্বামী স্ত্রী এইভাবে। যখন বলছি সেভাবে করবে না, ও নিজের মতো করে চালিয়ে যাচ্ছে। জোরে বলো। আমার গলা হচ্ছে না জোরে, আমি কি করব জোরে, রাজদিকে ফেসে গেছে আমার গলা। আমরা স্বামী স্ত্রী দুজন মিলে শপথ নিচ্ছি। এই আমরা স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী দুজন মিলে শপথ নিচ্ছি। দুজন মিলে শপথ নিচ্ছি। আসলে এখানে আমরা একটা কমেডি ভিডিও শ্যুট করছিলাম আর প্রীতম রেগে গেছিলো, তার একটা কারণ বলি। ও যেভাবে বলছিল আমি সেভাবে করছিলাম না, কোথাও গিয়ে আমার একটু ভুল হচ্ছিল সেটার জন্য। তো তোমরা ভাবছো আমরা এখানে কি করছি, আমরা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম হচ্ছে ভিডিও। হ্যাঁ, আমরা একটু বিকাল দিক থেকে ফ্রি হয়ে গেছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে নিই। আর এই টাইমটাতে মানে কী বলতো, মানে না খুব একটা রোদ থাকে না খুব একটা গরম, তো সেই কারণে এই টাইমটাতে ভিডিও শ্যুট করছিলাম। তোমরা যারা দেখতে চাও এই ভিডিওগুলো তো ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাদের ভিডিও শ্যুট দেখতে চাও আর দেখতে ভালোবাসো। তো একটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের না অত শ্যুট ভালো করে করতে পারি না, কারণ আমরা যে টাইমটায় শ্যুট করি সেই টাইমটায় সবাই মোটামুটি ছাদে থাকে। ওই কারণে জানো তো এই দিক থেকে ওই দিক থেকে সবাই দেখে, যখন একটু ফাঁকা হয় তখনই আমরা শ্যুট করতে আবার শুরু করে দিই। আর এই গানটা না প্রীতমের করার খুব ইচ্ছা ছিল, তো প্রীতম আমাকে বলেছিল যে কি স্টেপ করব না করবো আমাকে একটু দেখিয়ে দিস। এইমাত্র ছাদ থেকে ভিডিও বানিয়ে এলাম। তোমাদের দাদা ভাই আজকে দারুণ নেচেছে, দারুণ দারুণ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া, একটু বলো গান কেমন নেচেছে, একটু বলো। সরো সরো সরো, কেমন নেচেছো? অর্কবাবু ভালো নেচেছে নাকি? অর্ক মেনু হচ্ছে এই দেখো তা, ভাত আলু পোস্ত, এদিকে অর্কর হচ্ছে, আর এই দিকে দেখো ভাত মুড়ি আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, ম্যাডাম এই যে মাটন। যারা যারা শোনো এদিকে তাকাও, যারা যারা না মাংস মুড়ি খেয়েছে বা ভাতের মুড়ি দিয়ে মাংস খেয়েছে তারা জানে টেস্ট, ঠিক আছে? তুমি খাওয়াতে যাবে দারুণ, ওই দারুণটা বলার জন্য দেখায়। আজকে যা পুরো দিনটা কাজে কাজে গেল গো, মানে পুরো দিনটাই ভীষণ চাপে চাপে গেছে। আর তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করেছি। আর এই যে আমার হেয়ার অয়েল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি যখন তেলটা প্রীতমদা দেয় তখন কীভাবে দেয়। দেখো এই নিন্দু লেখা তেলটার মধ্যে না দেখো কীরকম সামনে একটা মানে ওই চিরুন যেরকম থাকে কোম, সেরকম কোমের মতো আছে। আর ওটা না মানে একটু ড্রপ ড্রপভাবে তেলটা চলে আসে, তো আমাদের অ্যাপ্লাই করার সুবিধার জন্য এটা দিয়েছে, খুব ভালো অ্যাপ্লাই করা যায়। তো আমি তারপরে অনেকেই বলেছে দিদি তেল দিয়ে না চুলটা আঁচড়াবে না, চুল বেশি ওঠে, কিন্তু তোমরা দেখতে পাবে আমি ভীষণ হালকা হাতে ছাড়াই, তো আমার কোনো অসুবিধা হয় না চুল মানে কম করলে, আমার একদমই ওঠে না। তো সেই কারণে আমি চুলটাকে কম করে এইভাবে হালকা হাতে পেঁচিয়ে নিয়ে ক্ল্যাচার এঁটে নিই। তোমরা অনেকেই ভাববে এটা ভীষণ টাইট করে মানে চুলটা বাঁধছি, তোমাদেরকে বলে দিই আমি খুব টাইট করে চুল বেঁধে ঘুমাতে পারি না রাতে বা শুতে পারি না। আমার চুল একদম হালকা করেই বেঁধে শুই, কিন্তু এই যে একদম পেঁচি বাঁধলাম না, এটা দেখে অনেকে ভাববে হয়তো বিশাল শক্ত করে বেঁধেছি, কিন্তু না। তোমরা না আমি বলবো যাদের হেয়ার ফল হচ্ছে তারা একবার ইন্দুলেখা তেল আর শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারো আমার কথা শুনে, আমার স্ক্যাল্পে খুব ভালোভাবে স্যুট করেছে কিন্তু। তো এখন বাজছে হচ্ছে 12টা, রাত 12টা। একটা হচ্ছে একটা দেখি 12টা হচ্ছে না। প্রীতম একটা নিউজ দেখালো, কি খারাপ লাগছে নিউজটা দেখে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের কাশ্মীরে আবার হামলা হয়েছে, দেখেছো তো? আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তার মধ্যে কিছু কথা শেয়ার করবে প্রীতম। কথা ঠিক না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমরা আশা করি সবাই কম বেশি সবাই জানো, বা হয়তো অনেকে জানো না, আমি অনেক লেট করে জানলাম। অ্যাকচুয়ালি সেদিনকে ছিল তোমার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন শপথ গ্রহণ করছিল। তো সেদিনকে একটা ইনসিডেন্ট হয়েছে, তো ইনসিডেন্টটা হয়তো সবাই হয়তো জানো না। ইনসিডেন্টটা হয়েছে কি, কিছু মানুষ বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছিল, একটা তীর্থস্থান যেন বৈষ্ণোদেবী। তো ওই বাসে করে যখন যাচ্ছিল তো এখানে কিছু জঙ্গিরা হামলা করে, এবং সেটা মানে তো বাসটা কি ওরা খাদে পড়ে যায়। তো খাদে পড়ে যাওয়ার পর ওরা মানে দাঁড়ায় না, সেখানে কন্টিনিউস ওরা রিপিটেড ফায়ারিং করতে থাকে এবং অ্যাটাক করতে থাকে। তো তার মধ্যে 11 জন মারা গেছে। তো তোমরা জেনে খুবই অবাক হবে, তার মধ্যে একজন একটা বাচ্চা ছিল। তাদের কি ক্রুয়েলটি হবে, কিভাবে মেরেছে না, তুমি মানে নিজে যদি মানে দেখো না ভিডিওগুলো এখানে দিয়ে দেবো, দেখবে তোমার নিজের মানে চোখে জল চলে আসবে। যে অনেকজন আমরা মানে ভুলেই যাচ্ছি, মানে কাশ্মীর ব্যাপারটা নিয়ে ভুলেই গেছিলাম, যে যে মার দাঙ্গা জোর ঝামেলা ছিল সেটা ভুলেই গেছিলাম আমরা। কিন্তু আবার সেই জিনিসগুলো রিক্যাপ করছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেগুলো আবার না মাথায় ঘুরে ঘুরে আসছে। এবং যে বাচ্চাটাকে 11 জনকে মেরে দেওয়া হচ্ছে, ভাবো তাদের ফ্যামিলিতে কি যাচ্ছে। মানে যে সোলজার্স হয় তাদেরকে যখন মারে তাদের ফ্যামিলিতে কি গো থ্রু করে। আর এই যে তোমার আবার নতুন অ্যাটাক করলো,
হ্যাঁ, মেইনলি ঘুরতে যাচ্ছিল, ওরা একটা তীর্থস্থান যাচ্ছিল। ওদের ভুলটা কি হচ্ছিল কি, ওরা একটা তীর্থস্থান যাচ্ছিল, ঠাকুর মন্দিরে একটা তীর্থস্থান হয় না? তো ওইখানে ওরা যাচ্ছিল। বৈষ্ণবদেবী। হ্যাঁ, বৈষ্ণোদেবী মন্দির। তো এখানে পাকিস্তান থেকে কিছু লোক আসেন আতঙ্কবাদী। অ্যাকচুয়ালি এটা বুঝতে পারা গেল না, মানে বুঝতে পারা যায়নি যে কোনখান থেকে এসেছিল। কিন্তু মেন ফললি যেহেতু এখানে সামনে বর্ডার, তো পাকিস্তান থেকে নিশ্চয়ই অ্যাটাক এসছে। এবং মানে এত ক্রুয়েল্টি ভাবে, মানে যখন মানুষ পড়ে যায়, পড়ে মানে কম মানে কি বলবো, মানে যে জায়গাটায় মানে পড়ে গেছিল সেটা খুবই ডেপথ ছিল, মানে গভীর ছিল। সেখানে পড়ে যাওয়ার পর যখন একটা জায়গায় পড়ে যায়, অনেক মানুষের আঘাত লেগেছে। তো সেইখানে ওরা থামেনি, ওরা মানে এতভাবে মানে যতক্ষণ না তাদের মানে মেরে সে মনে, এটা কি ধরনের মানে কি বলবো, মানে যতক্ষণ না মরেছে ওরা, প্রতিশোধ, হ্যাঁ মানে কি ধরনের প্রতিশোধ, মানে প্রতিশোধও বলবো না, যতক্ষণ না ওরা মরেছে ততক্ষণ ওদেরকে মেরে গেছে। মানে যে পড়ে গেছে হ্যাঁ ছেড়ে দিয়ে এবার মানে বাচ্চাকে ওরা ছাড়েনি, 11 জনকে মেরেছে। মানে এটা বুঝতে তো পারছো তার অনেকবার মনে কি প্রমাণ চলছে যে 11 জনকে মারতে পেরেছে। এটা তো অনেকবারই প্রমাণ পাওয়া গেছে। তাহলে তার তার মনের মধ্যে কি চলছে যে সে মানে ওকে মানে মারার জন্য মানে মানুষের কোনো মানুষ মানে এত মানে কি বলবো। আমি একটা জিনিস বুঝি না, মানুষের শরীর মানে প্রত্যেকটা মানুষের শরীরে তো একই রক্ত বাবা, মানে এইভাবে তাদের ফ্যামিলি এবার কিভাবে চলবে সেটা বুঝি না কেমন আমি লাগছে। সিরিয়াসলি বলছি না, মানে আমি একটা সত্যি জানি না ফ্যামিলি দেশ লাইফ থেকে একটা মানুষ যদি সরে যায়, তাহলে ভেবে নাও যে কতটা প্রবলেম হতে পারে। একটা যে আর্ন করে হোক সব দিক থেকে, তার কারোর স্বামী হয়, কারো হয়তো বাবা হয়, কারো হয়তো মা হয়, একটা বাচ্চা ছেলে, তার মধ্যে ছোট আরে বাচ্চা যারা ছেলে। ঘুরতে বেরিয়েছে তারা কি কখনো ভেবেছে যে আমরা ঘুরতে গিয়ে আর ফিরে আসবো না? সেটা ভাবো। ঠাকুর মন্দির যাচ্ছিল, বলো না ঘর থেকে বেরোনো কেন, ঠাকুর মন্দিরে মাথা ঠিক যায়। তো তুমি হেঁটে যাচ্ছ, গেলেও তোমার মৃত্যু হবে, সাইকেলে গেলেও মৃত্যু হবে, গাড়িতে গেলেও মৃত্যু যখন হবে, যেটা আছে সেটা যখন হবে। যেটা আছে সেটা হবে। তবে হ্যাঁ, কাশ্মীরের অ্যাটাক জিনিসটা না মানে সত্যি আমাদের মাথা হ্যাঁ, থেকে একটা আর্টিকেল থটটা বেরিয়ে গেছিল। অ্যাকচুয়ালি আর্টিকেল 370 লাগার পর থেকে পুরোপুরি কম হয়ে গেছিল। কিন্তু আবার এই যে হট করে, মানে আমি ইনসিডেন্টটা জানতাম না, মানে আমি স্ক্রোল করছিলাম, হট করে আমি দেখলাম, পরশু রাতে আমি দেখলাম। আমাকে তো হুট আমি করে বললাম দেখাচ্ছে। আমি বললাম এটা নিয়ে হয়তো মেবি সবাই হয়তো জানে না, অনেকজন হয়তো আমি জানতাম না, প্রীতম আমাকে হ্যাঁ। বললো তাই জানলাম। কারণ কি সেদিনকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল, প্লাস সেদিনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিচ্ছিলেন। তো সেই কারণে সবাই হয়তো ব্যস্ত ছিল ওইদিকে, এই ব্যাপারটা অনেকজন জানে না, অনেকজনই জানে না। আমি 100% শিওর এর মধ্যে হয়তো কি বলবো 98% লোক জানে না, হয়তো 0.1% লোক হয়তো জানে যে এই জিনিসটা হয়েছে আগে। সত্যি। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো কাশ্মীরে আর অ্যাটাক ফ্যাটাক হবে না, খুব কম হবে এতটা। তো আবার যখন সেই জিনিসটা হলো না, মানে পুরোনো জিনিসগুলো মনে পড়ে যায়। জানিও যারা গেছে তারা আমাদের আত্মীয় হয় না, কিছু হয় না, তবু তো এই জানি না কেন প্রতিশোধটা খুব মানে খারাপ লাগে। প্রতিশোধটা কি ধরনের প্রতিশোধ, মানে যারা অ্যাটাক করেছে এখন তারাই বলতে পারবে কি ধরনের এই প্রতিশোধ। প্রতিশোধ খেলা তো চলবে, এতে আর কিছু না। মাঝখানে মানুষগুলো মরে যাচ্ছে। মাঝখানে দুই দেশের মানুষ মরছে, আর কিছু না, আর কিছু না। আমি আমার সত্যি কথা বলতে এসব ব্যাপারে অত বলার দরকারও নেই ভিডিওর মধ্যে, বাট কি বলতো, একটা মানসিকতা হয় না, না অনেকজনই তো এই ব্যাপারগুলো বলে না। কারণ কি কিন্তু আমাদের মনে হয় যে বলা উচিত, মানে কারণ কি একটা দেশের এই নিয়ে ব্যাপার, এই নলেজগুলো তো এই টপিকগুলো এই নলেজগুলো নিয়ে ডিসকাশন করা উচিত। আর পাঁচটা নলেজ ঠিক না, ব্যাপারটা হচ্ছে একটা এত বড় দেশে একটা বিপদ ঘটে গেল, তো আর্ধেক এটা মানুষ মানুষের জানা জানেই উচিত না। যে কি অর্ধেক মানুষ জানলো না। আমাদের হয়তো হিউজ পপুলারিটি নেই, কিন্তু যদি 1000-2000 লোকও যদি দেখে, তাতেও জানবো যে না অ্যাটলিস্ট ওদের কাছে ইনফরমেশনটা গেছে, জানে ওরা যে এরকম আমার দেশে ঘটছে, আমি যদি আমার যে রাস্তায় আমরা শুধু ক্রিকেটেই আমরা গুলে নিই। আমি যদি রাস্তায় যদি আমার শত্রুকেও দেখি না যে বিপদে পড়ে আছে, আমি তো গিয়ে সাহায্য করবো। আমি জানি না এরা মানে মানুষের জীবন কি করে আর নিয়ে নেয়। ইচ্ছাকৃতভাবে ওরা টার্গেট করেছিল, যে যখন দেখছে ওর পাশে ওরা ইচ্ছাকৃতভাবে টার্গেট জিনিসটা টার্গেট করেছিল, মানে ভেবে রেখেছিল। এটা পুরোপুরি ফুল প্ল্যানিং। কারণ কি ওরা দিন না জানতো যে বাসে করে যাচ্ছে, খাদে পড়ে গেছে, খাদে পড়ে যাওয়ার পর ওরা সঙ্গে সঙ্গে পিছনে গেছে, ওদের কন্টিনিউ ওরা অ্যাটাক করেছে। এবং একটা ছোট বাচ্চা বন্দুক দিয়ে কন্টিনিউ ফায়ারিং করেছে, এবং একটা 11 জন মারা গেছে, 11 জন অন স্পট মারা গেছে পড়ে যাওয়ার পর। এবং বাকি যজন ছিল সবাই মানে ওদের আঘাত লেগেছে, কারো মাথায়, কারো হাতে, মানে ওদের তারা বেঁচে ফিরে এসছে, এটা তাদের কাছে বিশাল বড় একটা ব্যাপারটা কি জানো তো, আমরা যখন মুভি দেখি বা কোনো কিছু দেখি না, তখন আমাদের রক্তটা গরম হয়ে যায়। তারপরে আমরা আসলে খোঁজই রাখি না আসলে কোথায় কি হচ্ছে। মুভি দেখার কারণেই শুধু আমাদের রক্তটা গরম হয়, তখন তারপরে ঠান্ডা একটু হয়। রক্তটা গরম হয়ে যায়, যেমন কাশ্মীর ফাইল বা এমনি যাবতীয় যে মুভিগুলো আমরা দেখেছি আজ পর্যন্ত, সেগুলো যখন দেখি না আমাদের রক্তটা খুব গরম হয়ে যায়, কেন করবে এরকম। তারপরে মুভিটা দেখা হয়তো 2 দিন পর আর আমরা এই ব্যাপারটা ভাবিও না, চিন্তা মনে তোমরা কোথায় শুধু গিয়ে ক্লিপটা দেখবে, ক্লিপটা সাইডে দিয়ে দেওয়া হবে, শুধু ক্লিপটা দেখবে আর ইনসিডেন্ট গুলো দেখবে, আর দেখে মানে তোমাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে। শুধু ক্লিপটা দেখবে, যে ক্লিপটা এই সাইড করে আমি অ্যাটাচ করে দেবো,
যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ব্যাপারটা কি হয়েছিল। হয়তো এই বিষয়টা অনেকে স্কিপ করে যাবে, কারণ এইসব বিষয়ে অনেকে তো ইন্টারেস্ট দেখায় না, তবুও আমাদের ইচ্ছা করলাম, আমরা শেয়ার করলাম বেস্ট আর কি। তো চলো, চলো টাটা, বাই বাই। গুড নাইট, সবাই সবাই ভালো ভালো থাকো, থেকো। সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। মেনলি আচ্ছা, সবাইকে ভালো রেখো, তবেই নিজেরা ভালো থাকতে পারবে, একা একা কখনো ভালো মনটা থাকা মেন যায় কথা, না। মনটা পরিষ্কার হবে। কাউকে সাহায্য করার যে ইয়েটা না, আগ্রহটা থাকো, পয়সা দিয়ে না। পয়সা দিয়ে সবসময় সাহায্য করতে হবে তার মানে না। তুমি কোনো ইনফরমেশন হোক বা কিছু যাই পারবে, পয়সাটা সবাই থাকে না, কিন্তু মনটা পরিষ্কার হওয়া দরকার। চলো টাটা। চলো।